নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রতি রাতের ভাবনাগুলোতে জড়িয়ে থাকে আপনারা কি করে আরেকটু ভালো থাকবেন, আগামীকালকে সকাল কি করে আরেকটু ভালো হবে সেই বিষয়টি, আমরা কি করে ভালো থাকবো, আমি আপনি আমরা মিলে কিভাবে দুদিকেই একটি সমান্তরাল ভাবনাকে বজায় রাখতে পারি। আমাদের আজকের এই আলোচনার বিষয় আপনারা শুনতে থাকবেন এবং আপনারা বুঝবেন আরো একবার যে আমাদের রাজ্যে কিভাবে সক্রিয় রয়েছে নানা ধরনের কুচক্র। এই চক্রগুলো দিনের পর দিন আমার আপনার ক্ষতি করছে, আমাদের আর্থিকভাবে একেবারে নিঃস্ব করে দিয়ে যাচ্ছে, কখনো কখনো আমাদেরকে আমাদের নিরাপত্তাজনিত যে বিষয়গুলো সেগুলোর সামনে প্রশ্নচিহ্নের মতো এসে দাঁড়াচ্ছে। আজকের এই বিষয়ে প্রথমেই আপনাদের দেখাবো আমাদের রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তার অ্যাকাউন্ট থেকে ৬৮ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। তিনি প্রতারণার ফাঁদে পা দিয়ে দিয়েছেন না বুঝে। আমাদের আজকের এই আলোচনায় আপনাদের দেখাবো এই পরিস্থিতিতেও যখন দেশ বলছে এপার থেকে কেউ ওপারে যেতে পারবে না, বিষয়গুলো নিষিদ্ধ, ওপার থেকে কেউ এদিকে আসতে পারবে না, নিষিদ্ধ, আপাতত বন্ধ রাখা হয়েছে, এরকম সময়েও আমরা দেখছি যে বাংলাদেশিরা আমাদের এখানে প্রবেশ করছেন। কোন রাস্তা দিয়ে, কারা তাদেরকে নিয়ে আসছেন? তিনি বললেন আজকে যিনি ধরা পড়েছেন ১০,৫০০ টাকার বিনিময়ে তিনি সীমান্ত পার করেছেন। এই চক্রে কারা কারা, এই চক্রে কে বা কারা ইন্ধন যোগাচ্ছে সব জানতে হবে, আমাদের বুঝতে হবে এবং ঝাঁপিয়ে পড়ে আমার দেশ, আমার রাজ্য, আমার রাষ্ট্রকে বাঁচাতে হবে। ঠিক একইভাবে প্রতারণার ফাঁদে যারা যারা পা দিচ্ছে তাদেরকেও বোঝাতে হবে। বাড়িতে সিনিয়র সিটিজেন যারা আছেন, আপনারা যারা চাকরিতে বেরিয়ে পড়েন সকালবেলায়, মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে বাড়িতে একা রেখে তাদেরকে বুঝিয়ে যেতে হবে, বলতে হবে বারবার করে, মোবাইলে ফোন এলে কি করা কি না করা, বাড়িতে এসে কেউ কিছু জিজ্ঞাসা করলে কতটুকু বলা কতটুকু না বলা, কেউ যদি ওটিপি নম্বর চায় তাহলে তাকে উত্তরে কি বলা, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা প্রতি রাতে আপনাদের দরবারে এসে হাজির হই। একজন মানুষ তিনি যেই হন না কেন, তার পদ যাই থাকুক না কেন, তিনি যে পদেই চাকরি করে থাকুন না কেন বা বেকারই হন না কেন, ৬৮ লক্ষ টাকা যদি কারোর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়, তিনি আদতে নিজের জীবনের জমানো সর্বস্বটা আজ এক মুহূর্তে দিয়ে দিলেন না বুঝে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং শোনাবো হর্সেস মাউথ, একেবারে তিনি যার অ্যাকাউন্ট থেকে এই টাকা চলে গেল, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, তিনি কি বলছেন শুনুন। আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার বিষয়টা? কিন্তু এখন যখন তখন ঘটনা তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? ৬৮ লাখ। ৬৮ লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? ৩ দফায়। ৩ দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? ৩ তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না, তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে কিভাবে, মূলত কিভাবে আপনাকে ফাঁদে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের হয়েছে, মানে যে নানা হইতে পারে, আপনার জেল জরিমানা হইতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেস তো জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশানে হয়ে অনেক কিছু করে, তার ফলে কি হয় এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না, তো আপনি এত ভয়ভীতি মানে থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি, ছেলে মেয়ে কোনো দিতে পারে, এবং আপনারও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি 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 করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে টাকা মানে করতে। এখন খবর ছিল একটা লোক সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, খবরটাকে আমরা আসলাম। আসার পর মাকে ডিটেন করা হয়েছে, ডিটেন করা হয়েছে, জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না, আমরা তদন্ত করে দিচ্ছি।
উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? কিভাবে ডিটেলস এতটা জিজ্ঞাসা করতে পারিনি, এখন একটু প্রতিবার জিজ্ঞাসা করলে আমরা এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছিল যে সে বাংলাদেশি নাগরিক, তো ওনার কাছে কোনো পাসপোর্ট এখন দেখাতে পারেনি। আমি তাদের সাথে জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসা করে আরও চলবে। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম কথা হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি, হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কি কারণে আইছো তুমি, হে কিছু করতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে আছে এমন একটা ভাব, মানে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম, এর ভঙ্গিমা কোনো প্রকারই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয়, মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে, সেইভাবে এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহাড়ের মধ্যে দিয়া হে কিভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছে যে কিভাবে আইছে? হ্যাঁ ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে। উনি কি একই না সঙ্গে কেউ আছে? উনি তো কইছে উনি একা, উনি তো আর কারোর নাম কইতেছে না, কিন্তু মনে তো হয় না একা আইছে, কারণ বাংলাদেশের তো সিচুয়েশন খুবই খারাপ। ভারত তারে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইছে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ভালো কোনো উদ্দেশ্যে পাঠানো হয় না। নিশ্চয়ই জানে যে ত্রিপুরাতে যে হোটেল টোটেলে থাকতে দিত না, আমরা সবাই ত্রিপুরা থেকে এটা সার্কুলার জারি করছে, এরপরও এ আইছে নিশ্চয়ই এর কোনো বদ উদ্দেশ্য ছাড়া বা ভালো উদ্দেশ্যে। তো এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা থাকা সত্ত্বেও মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, কি মনে হয় মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে? দেখুন গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না, বিএসএফরা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে। তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে, ওই জায়গাটি তারা ট্রাই করতেছে, ওই জায়গাটি দিয়ে আইতেছে। আমরা বিএসএফ বাইরের জওয়ানের কমও একটাই কথা যে তারা যতটুকু ডিউটি করতেছে আটটু ভালোভাবে আটটু বেশি করে করুক। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক বা সর্বত কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে, এটাই আমরা একটা আবেদন। বাংলাদেশ থেকে বাংলাদেশ তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময় কাটাতার দিয়া মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছিল, কি পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে ফসাই দেওয়ানের লিগা? জি। তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে যে আমি কাটাতারে নিচ দিয়ে আইছো নাকি দা? হ্যাঁ কাটা তার বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। আগরতলার মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, ওই জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে। কাজ করার জন্য? পাসপোর্ট আছে তোমার? জি না। পাসপোর্ট ছাড়া আইছো। বাংলাদেশ কোন জায়গাতে বাড়ি? রাজশাহী বোদাগাড়ি বাড়ি। নাম কি তোমার? হারুন। বয়স কত? বয়স 30 হবে। তুমি কি একাই আইছো না আর সঙ্গে আছে কেউ? আমি একাই আইছি। দিয়েছি আমার সুগারে 100 টিপের কথা, সুগারে দিয়েছি 20টা, তো এটা নিয়ে এবার ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংবা পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে আজকে একজন প্রাক্তন উচ্চ সরকারি আমলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 68 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। আরেকবার বলি আপনাদের, 68 লক্ষ টাকা, 68,000 বা 68 টাকা নয়। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদেরকে বলতে চাইছি যে এটা ভীষণ ভীষণ একটি কড়া বার্তা হতে হবে আমাদের প্রত্যেকের জন্য। যার গেছে তার তো গেলই, তিনি এই টাকা কবে পাবেন, কিভাবে পাবেন, আদৌ পাবেন কিনা, এই প্রশ্নগুলো এখন প্রতি মুহূর্তে তাকে এবং তার পরিবারের, তার বৃহত্তর পরিবারের সকলকে ভুগিয়ে ছাড়বে।
কিন্তু শ্রদ্ধেয় দর্শক, আপনারা যারা এই আয়োজন শুনছেন, আপনারা যারা হয়তো বা আগামী দিনে এই আয়োজন শুনবেন, আপনাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা থাকবে বিষয়গুলো সম্পর্কে সজাগ হন। দিকে দিকে রাস্তায় বেরোলে দেখবেন নানা জায়গায় বড় বড় হোর্ডিং এ বিস্তারিত লেখা আছে, পত্রপত্রিকায় বিজ্ঞাপন বেরোচ্ছে, খবরের কাগজে খবর হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে নানাভাবে এই বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে, অনেকে পোস্ট করছেন, অনেকে স্ট্যাটাস আপডেট দিচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও আমরা তারপরেও বোকা হচ্ছি। আমরা বিশ্বাস করছি চট করে কাউকে। সিবিআই দফতর থেকে ফোন করছি, আপনার মেয়ে বিপদে, আপনার ছেলে বিপদে, এই নিন কথা বলুন। এই করে একটি মেয়ের কান্নার আওয়াজ বা ছেলের কান্নার আওয়াজ, এবং বলা যে এক্ষুনি যদি আপনি না বলেন তাহলে আপনার ছেলে বা মেয়েকে জেলখানায় নিয়ে যাওয়া হবে, ইত্যাদি কথা। মা বাবার মন গলে যাওয়া, মা বাবা সিদ্ধান্ত নেয় সঙ্গে সঙ্গে ওটিপি বলে দেবেন, তারা বলে দেন, টাকা এখান থেকে ওখানে চলে যায়। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি তখন আপনাদের প্রত্যেককে আরেকবার সচেতন করতে চাইছি। আমরা বলতে চাইছি আমাদের রাজ্যেরই এক প্রাক্তন সরকারি আমলার অ্যাকাউন্ট থেকে ৬৮ লক্ষ টাকা যখন গায়েব হয়ে গেছে, তখন এই বিপদের আঁচড় এসে আমাদের গায়েও যে কোনো সময় লাগতে পারে। মনে রাখবেন, এই বিপদ যদি আমার আপনার গায়ে যে কোনো সময় লাগে, শুধু আমি আপনি ক্ষতিগ্রস্ত হব তা নয়, আমাদের গোটা পরিবার এবং আমাদের বর্ধিত পরিবারের বহু সদস্য এই ক্ষতির আওতায় চলে আসবে। আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, এবং আমাদের আশপাশে যারা যারা এই ধরনের বিষয়গুলো বুঝতে চান না বা বুঝেও বুঝেন না তাদেরকে বোঝাই। দেখাই আপনাদের আরেকবার, দেখুন। আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনি কিন্তু বিষয়টা? এখন যখন তখন ধরে না, তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? ৬৮ লাখ। ৬৮ লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? ৩ দফায়। ৩ দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? ৩ তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার, মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। আর আপনার মানে আপনাকে কিভাবে, মূলত কিভাবে আপনাকে ফান্দে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের হচ্ছে, মানে যে নানা হতে পারে, আপনার জেল জরিমানা হতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেসও জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশানে হয়ে অনেক কিছু করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না, তো আপনি এত ভয়ভীতি থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি, ছেলে মেয়ে কোনো দিতে পারে, এবং আপনারও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি 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 করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে তো টাকা মানে করতে। এখন খবর ছিল একটা লোক, সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, সেখানে খবরটাকে আমরা আসলাম। আসার পর মাত্র ডিটেন করা হয়েছে, ডিটেন করা জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না, আমরা তদন্ত করে দেখছি। উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? আমি ডিটেলস এতটা জিজ্ঞাসা করতে পারিনি, ওখানে জিজ্ঞাসা করলাম দাম এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, তো ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আমি কাগজপত্র জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসা করে আরও বলবো জানাতে। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম করতেছে হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না।
যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশে, হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তো আইছে। আমি কিছু কি কারণে আইছো তুমি, হে কিছু কইতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে গেছে এমন একটা ভাব, মানে হে নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম, এর ভঙ্গিমা কোনো রকমই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয় মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে সেইভাবে? এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহারার মধ্য দিয়া হে কিভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছেন যে কিভাবে আইছে? হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে। উনি কি একই না সঙ্গে কেউ আছে? উনি তো কইছে উনি একা, উনি তো আর কারোর নাম কইতেছে না, কিন্তু মনে তো হয় না একা আইছে, কারণ বাংলাদেশের তো সিচুয়েশন খুবই খারাপ। ভারত তারে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইছে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ভালো কোনো উদ্দেশ্যে পাঠানো হয় না। নিশ্চয়ই জানে যে ত্রিপুরাতে যে হোটেলে টোটেলে থাকতে দিত না, আমরা সবাই ত্রিপুরা থেকে এটা সার্কুলার জারি করছে, এরপরও এ আইছে নিশ্চয়ই এর কোনো বদ উদ্দেশ্য ছাড়া ভালো উদ্দেশ্যে। এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা থাকার সত্ত্বেও মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, কি মনে হয় মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে? দেখুন, গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না, বিএসএফরা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে, তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে, ওই জায়গাটি তারা ট্রাই করতেছে, ওই জায়গাটি দিয়ে আইতেছে। আমরা বিএসএফ বাইরের জওয়ানদের কমও একটাই কথা যে তারা যতটুকু ডিউটি করতেছে আটটু ভালোভাবে আটটু বেশি করে করুক। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক বা সর্বত কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে, এটাই আমরা একটা আবেদন। বাংলাদেশ থেকে বাংলাদেশ তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময়। এই কাটাতার দিয়ে মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছিল। কি পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে ফসাই দেওয়ার লিগা? জি। তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে যে আমি কাটাতারের নিচ দিয়ে আইছো নাকি? হ্যাঁ, কাটা তার বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। আগরতলার মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, চেন্নাই রাজমিস্ত্রির কাজ করার জন্য। এই পাসপোর্ট আছে তোমার? জি না। পাসপোর্ট ছাড়া আইছো। বাংলাদেশ কোন জায়গাতে বাড়ি? রাজশাহী গোদাগাড়ি বাড়ি। নাম কি তোমার? হারুন। বয়স কত? বয়স 30 হবে। তুমি কি একাই আইছো না আর সঙ্গে আছে কেউ? আমি একাই আইছি। দিয়েছি আমার সুগারে 100 টিউবের কথা, সুগারে দিয়েছি 20টা, তো এটা নিয়ে বেড়ার কথা লাগি। আর আমার সুর করে বেড়াতে না। ঠিক আছে। তোর নামটা কি? এ আছে। হ্যাঁ, এ আছে। বাড়ি কোন জায়গায়? আমার হ্যাঁ, বাংলাদেশে কোন জায়গায়? বিরুটিয়া চেক পোস্টের লগে। হ্যাঁ, বিরুটিয়া চেক পোস্টের লগে। বিলুনের চেক পোস্টের লগে? জি। তুমি এখানে আইছিলে কি লেগে? আমি রসুন দিয়েছিলাম 100 কেজি। হ্যাঁ, মানে ব্যবসা করি আর কি, রসুনের। রসুন পেঁয়াজের ব্যবসা করো? হ্যাঁ। তোর কেনাকাটা উঠেছে? আমার মাল গিয়ে বিটে এগুটে ওরা মাল দিতাম, ওরা মানে আমার চোর পেপারে যখন হয়েছে পরে দূরে আমার দাদি কোবাই দিচ্ছে। শুনছেন আপনারা, ধরা পড়ার পর একজন বলছেন যে তিনি রসুন, পেঁয়াজ, চিনি ইত্যাদির ব্যবসা করতেন। ধরা পড়ার পর একজন বলছেন যে 10,500 টাকার বিনিময়ে ওপার থেকে এপারে তিনি এসছেন, তাকে কেউ না কেউ সহযোগিতা করেছেন। আপনারা শুনলেন একেবারে সরাসরি যিনি হারিয়েছেন তিনি বলছেন তার অ্যাকাউন্ট থেকে 68 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। এ কেমন কথা? কারা কারা এবং কারা প্রতিদিন ঠিক এইভাবে আমাদের প্রতারিত করছে, আমাদের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে, আমাদের পুলিশ এবং প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো মানুষকে খোকলা বানিয়ে দিচ্ছে।
আমি আপনি যদি সজাগ না হই, ঠিক আজকে যে যুবকরা এই ভূমিকাটি রেখেছেন, যারা সচেতন ছিলেন বলে ওই নাগরিককে পাকড়াও করা গেছে, তাদের মতো ভূমিকা যদি আমরা না নিই, আমরা যদি তাদের মতো ভূমিকা পালন না করি, তাহলে আগামী দিনে এই বিপদগুলো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমি আপনি মিলে, আমরা প্রতি রাতে এই কথাটি বলার চেষ্টা করি, আমি আপনি মিলে আমরা যদি সজাগ থাকি, তাহলে এ যাবতীয় ঘটনাগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো। আসুন, এটাই লড়াইয়ের সময়। সংঘবদ্ধ হয়ে আমরা একে অপরকে সহযোগিতা করে, পাশে থেকে, কোন দলীয় রাজনীতিতে নাক, কান, চোখ ইত্যাদি না দিয়ে আমরা নিজের রাজ্য, নিজের দেশ এবং সার্বিকভাবে আমাদের ব্যক্তিগত যে নিরাপত্তা, তাকে আগে সুরক্ষিত করি। আমাদের অ্যাকাউন্ট থেকে 69 টাকা গেলে বা 69,000 টাকা গেলে আমরা কি করতাম? যে মানুষটি আজ 68 লক্ষ টাকা হারালেন শুধুমাত্র কয়েক মিনিটের ব্যবধানে, তার সারা জীবনের সঞ্চয়ের এই যে প্রতিশ্রুতি বা এই যে ফল আজকে তিনি পেলেন, কি হবে, কি ভাবছেন তিনি এখন, কেমন আছেন তিনি এখন, আমরা কি আর থোড়াই মনে রাখব? দেখুন, আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার বিষয়টা? কিন্তু এখন যখন তখন ধরে না, তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার, মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে কিভাবে, মূলত কিভাবে আপনাকে ফান্দে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম, এইভাবে আমাদের হচ্ছে মানে যে নানা হতে পারে, আপনার জেল জরিমানা হতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনি মিসেসও জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশনে হয়ে অনেক কিছু করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায়, তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না, তো আপনি এত ভয়ভীতি মানে থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি, ছেলে মেয়ে কোনো দিতে পারে, এবং আপনারও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে টাকা মানে করতে। এখন খবর ছিল একটা লোক, সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, সেখানে খবরটাকে আমরা আসলাম। এখন তো মাত্র ডিটেন করা হয়েছে, ডিটেন করা হয়েছে, জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না, আমরা তদন্ত করে দিচ্ছি। উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? কীভাবে ডিটেলস এতটা জিজ্ঞাসা করতে পারেন, এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। তাদের সাথে জিজ্ঞাসা করেছে, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসা করে আরও চলবে। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম কথা হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম, তখন হে কইছে হে বাংলাদেশি, হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কি কারণে আইছো তুমি, হে কিছু করতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে, নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে গেছে এমন একটা ভাব, মানে হে নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম, হের ভঙ্গিমা কোনো রকমই ভালো না। তো সেই কারণে আমরা
বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয় মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে সেইভাবে এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহারার মধ্যে দিয়া কিভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছেন যে কিভাবে আইছে? হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে 10,500 টাকা নিচে তার কাটার নিচে দিয়ে আইছে। উনি কি একই না সঙ্গে কেউ আছে? উনি তো কইছে উনি একা, উনি তো আর কারোর নাম কইতেছে না, কিন্তু মনে তো হয় না একা আইছে, কারণ বাংলাদেশের তো সিচুয়েশন খুবই খারাপ। ভারত তারে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইছে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ভালো কোনো উদ্দেশ্যে পাঠানো হয় না। নিশ্চয়ই জানে যে ত্রিপুরাতে যে হোটেল টোটেলে থাকতে দিত না, আমরা সবাই ত্রিপুরা থেকে এটা সার্কুলার জারি করছে, এরপরও আইছে নিশ্চয়ই এর কোনো বদ উদ্দেশ্য ছাড়া ভালো উদ্দেশ্যে। এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা থাকা সত্ত্বেও মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, কি মনে হয় মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে? দেখুন, গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না। বিএসএফরা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে, তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে, ওই জায়গাটি তারা ট্রাই করতেছে, ওই জায়গাটি দিয়ে আইতেছে। আমরা বিএসএফ বাইরের জওয়ানের কমও একটাই কথা যে তারা যতটুকু ডিউটি করতেছে আটটু ভালোভাবে আটটু বেশি করে করুক। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক বা সর্বত কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে, এটাই আমরা একটা আবেদন। বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময়। এই কাঁটাতার দিয়ে মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছিল, কি পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে পৌঁছাই দেওয়ার লিগা? জি। তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে যে আমি। কাটাতারে নিচ দিয়ে আইছো নাকি? হ্যাঁ, কাটা তারে বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। আগরতলা মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, এই জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে। কাজ করার জন্য? পাসপোর্ট আছে তোমার? জি না। পাসপোর্ট ছাড়া আইছো। বাংলাদেশ কোন জায়গাতে বাড়ি? রাজশাহী গোদাগাড়ি পাই। নাম কি তোমার? হারুন। বয়স কত? বয়স 30 হবে। তুমি কি একাই আইছো না আর সঙ্গে আছে কেউ? আমি একাই আইছি। দিয়েছি আমার সুগারে 100 টিপের কথা, সুগারে দিয়েছি 20 টাকা, এটা নিয়ে এবার আসবো না লাগিয়ে। আচ্ছা আচ্ছা, আর আমার সুর করবে বেড়াতে হবে। ঠিক আছে। তোমার নামটা কি? এ আছে। হ্যাঁ, এ আছে। বাড়ি কোন জায়গায়? আমার হ্যাঁ, বাংলাদেশে কোন জায়গায়? বিরুটিয়া চেকপোস্টের লগে। হ্যাঁ, বিরুটিয়া চেকপোস্টের লগে। বিলুনি চেকপোস্টের লগে? জি। তুমি এখানে আইছিলে কি লেগে? আমি রসুন দিয়েছি যাবে 100 কেজি। হ্যাঁ, মানে ব্যবসা করি আর কি, রসুন পেঁয়াজ। রসুন পেঁয়াজের ব্যবসা করো? হ্যাঁ। তোর কেনাকাটা উঠেছে? আমার মাল ইয়ে বিটে এই রুটে ওরা ওরা মাল দিতাম, ওরা পরে আমার চোর পেপারে ঝগড়াঝগড়ি হয়েছে, পরে দূরে আমার দাদি কোবাই দিচ্ছে। আইসো কোন সময় তুমি? সকালে। আজকে সকালে? হ্যাঁ। পাসপোর্ট ছাড়াই তো আইসো নাকি? হ্যাঁ। আমাদের আজকের এই আলোচনায় আমরা শুধুমাত্র তার কথা চিন্তা করছি, যিনি সারা জীবন একটি দপ্তরে দায়িত্ব পালন করেছেন, অধিকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেছেন এবং তার অ্যাকাউন্ট থেকে আজ 68 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। যে কোনো মানুষ, যে কোনো পরিবার, যে কোনো পরিবারের বর্ধিত সদস্যরা এই ঘটনায় হতবাক হয়ে যাবেন, নির্বাক হয়ে যাবেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের প্রত্যেককে একেবারে করজোরে অনুরোধ করছি যে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সজাগ হন, সচেতন হন। আপনার পাশের বাড়ির মানুষগুলোকে বলুন, নিজের বন্ধু বান্ধবদের বলুন, আত্মীয় স্বজনকে টেলিফোন করে বলুন প্রয়োজনে যে এই রকম একটি ঘটনা ঘটেছে, সাবধান, কিন্তু না হলে সব শেষ হয়ে যাবে। আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, এই বিষয়গুলো দেখছেন, শুনছেন, কথা বলছেন, আপনাদের প্রত্যেককে আমাদের
আন্তরিক 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 অনুরোধ। শুনি। আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার কিন্তু বিষয়টা? এখন যখন তখন ধরে না তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে কিভাবে মূলত কিভাবে আপনাকে ফান্দে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের হয়েছে, মানে যে নানা হইতে পারে, আপনার জেল জরিমানা হইতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনি মিসেসও জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশনে হয়ে অনেক কিছু করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না, তো আপনি এত ভয়ভীতি মানে থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি ছেলে মেয়ে কোনো দিতে পারে, এবং আপনারও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি 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 করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে তো টাকা মানে করতে। এখন খবর ছিল একটা লোক সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, সেখানে খবরটাকে আমরা আসলাম। এখন তো আজকে ডিটেন করা হয়েছে, ডিটেন করা হয়েছে জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না, আমরা তদন্ত করে দেখছি। উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? আমি ডিটেলস এতটা জিজ্ঞাসা করতে পারিনি, ওখানে একটু জিজ্ঞাসা করলে আমরা এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আমি তাদের সাথে জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসা করে আরও চলবে। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম করেছে হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি, হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কি কারণে আইছো তুমি, হে কিছু কইতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব বই আছে এমন একটা ভাব, মানে হে নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম, হের ভঙ্গিমা কোনো রকমই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয়, মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে, সেইভাবে এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহারার মধ্য দিয়া কিভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছে যে কিভাবে আইছে? হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে। উনি কি একই না সঙ্গে কেউ আছে? উনি তো কইছে উনি একা, উনি তো আর কারোর নাম কইতেছে না, কিন্তু মনে তো হয় না একা আইছে, কারণ বাংলাদেশের তো সিচুয়েশন খুবই খারাপ। ভারত তারে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইছে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ভালো কোনো উদ্দেশ্যে পাঠানো হয় না। নিশ্চয়ই জানে যে ত্রিপুরাতে যে হোটেল টোটেলে থাকতে দিত না, আমরা সবাই ত্রিপুরা থেকে এটা সার্কুলার জারি করছে, এরপরও আইছে নিশ্চয়ই এর কোনো বদ উদ্দেশ্য ছাড়া ভালো উদ্দেশ্যে। এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা থাকা সত্ত্বেও মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, কি মনে হয়, মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে? দেখুন, গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না, বিএসএফরা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে।
তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে, ওই জায়গাটি তারা ট্রাই করতেছে, ওই জায়গাটি দিয়ে আইতেছে। আমরা বিএসএফ বাইরের জওয়ানের কমও একটাই কথা যে তারা যতটুকু ডিউটি করতেছে আটটু ভালোভাবে আটটু বেশি করে করুক। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক বা সর্বদা কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে, এটাই আমরা একটা আবেদন। বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময়। এই কাটাতার দিয়া মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছিল কে পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে পৌঁছাই দেওয়ার লিগা? জি। তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো এই থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে আমি। কাটা তারা নিচ দিয়ে আইছো নাকি? হ্যাঁ, কাটা তার বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। আগরতলা মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, এই জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে। কাজ করার জন্য? এই পাসপোর্ট আছে তোমার? জি না। পাসপোর্ট ছাড়া আইছো। বাংলাদেশ কোন জায়গাতে বাড়ি? রাজশাহী গোদাগাড়ি পাই। নাম কি তোমার? হারুন। বয়স কত? বয়স 30 হবে। তুমি কি একাই আইছো না আর সঙ্গে আছে কেউ? আমি একাই আইছি। দিয়েছি আমার সুগারি 100 টিপের কথা, সুগারি দিয়েছি 20টাতে, এটা নিয়ে বেড়ার জন্য লাগিয়ে আর আমার সুর করে বেড়াতে হবে। ঠিক আছে। তোর নামটা কি? এ আছে, হ্যাঁ, এ আছে। বাড়ি কোন জায়গায়? আমার হ্যাঁ, বাংলাদেশে কোন জায়গায়? বিরুটিয়া শেখ পোস্টের লগে। হ্যাঁ, বিরুটিয়া শেখ পোস্টের লগে। বিলুনিয়া চেকপোস্টের লগে? জি। তুমি এখানে আইছিলে কি লেগে? আমি রসুন দিয়েছিলাম 100 কেজি। হ্যাঁ, মানে ব্যবসা করি আর কি, রসুন পেঁয়াজ। রসুন পেঁয়াজের ব্যবসা করো? হ্যাঁ। তোর কেনাকাটা উঠেছে? আমার মাল ইয়ে বিটে এই রুটে ওরা মাল দিতাম, ওরা পরে আমার সোর পেপারে ঝগড়াঝগড়ি হয়েছে, পরে দূরে আমার দাদি কোবাই দিচ্ছে। আইসো কোন সময় তুমি? সকালে। আজকে সকালে? হ্যাঁ। পাসপোর্ট ছাড়াই তো আইসো নাকি? হ্যাঁ। কোন জায়গা দিয়ে ঢুকছো? বিরুটিয়া শেখ পোস্টের বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ঢুকছো? শেখ পোস্টের একটু এসে দিয়ে সরকার আগে। আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার বিষয়টা? কিন্তু এখন যখন ঘটনা তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না। মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে কিভাবে আপনাকে ফান্দে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের হয়েছে, মানে যে নানা হইতে পারে, আপনার জেল জরিমানা হইতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনি মিসেসও জানাবেন না, এবং আপনার মিসেস জানাইলে অনেক সময় তারা টেনশনে হয়ে অনেক কিছু করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট দেওয়া যায় তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না। তো আপনি এত ভয়ভীতি মানে থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি ছেলে মেয়ে কোনো দিতে পারে, এবং আপনারও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে টাকা মানে করতে। এখন খবর ছিল একটা লোক সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, সেখানে খবরটাকে আমরা আসলাম। এখন তো মাকে ডিটেন করা হয়েছে, ডিটেন করা হয়েছে জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না, আমরা তদন্ত করে দিচ্ছি। উনি কিভাবে এসছে মানে আগরতলা বা
কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? কিভাবে ডিটেলস এতটা জিজ্ঞাসা করতে পারিনি, এখন একটু প্রতিবার জিজ্ঞাসা করলে আমরা জেনে এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আমি তাদের সাথে জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসা করে আরও চলবে চালাতে। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম কথা হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি, হে তারা কাটার নিচে দিয়ে আইছে। আমরা এই আয়োজনটি শেষ করব, তবে আর যাতে এরকম 68 লক্ষ টাকা কেন 68,000 টাকাও কাউকে না খোয়াতে হয় সেই প্রতিজ্ঞা নিয়ে আপনারা ভালো থাকবেন। এই কথাগুলো আরেকবার শুনুন, দেখুন যিনি নিজে 68 লক্ষ টাকা হারিয়েছেন তিনি কি বলছেন শুনুন আরেকবার। বাংলাদেশি যাদেরকে আমরা ধরছি শহরের প্রাণ কেন্দ্রে, তারা কিভাবে প্রবেশ করছে, কিংবা মফস্বল বা অন্য জেলার কোনো একটি জায়গায় তারা কি বলছে তাদের কথাও শুনুন। শুনতে শুনতে আজকের এই আয়োজন শেষ হবে। নিজেদের সজাগ রাখবেন, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার বিষয়টা? কিন্তু এখন যখন তখন ধরে না, তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে কিভাবে মূলত কিভাবে আপনাকে ফান্দে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের বলছে, মানে যে নানা হইতে পারে, আপনার জেল জরিমানা হইতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন। আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেসও জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশনে হয়ে অনেক কিছু করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না, তো আপনি এত ভয়ভীতি থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি ছেলে মেয়ে কোনো দিতে পারে, এবং আপনারাও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে তো টাকা মানে করতে। এখন খবর ছিল একটা লোক, সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, সেখানে খবরটাকে আমরা আসলাম। আসার পর মাকে ডিটেন করা হয়েছে, ডিটেন করা হয়েছে জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। আমরা তদন্ত করে দেখছি। উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? কিভাবে ডিটেলস এতটা জিজ্ঞাসা করতে পারিনি, এখন একটু প্রতিবার জিজ্ঞাসা করলে আমরা জেনে এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আমি তাদের সাথে জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসা করে আরও চলবে চালাতে। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম কথা হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি, হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কি কারণে আইছো তুমি, হে কিছু কইতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে গেছে এমন একটা ভাব। মানে হে নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম। হের ভঙ্গিমা কোনো রকমই ভালো না। তো সেই কারণে আমরা
বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয় মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে সেভাবে এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যে অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহারার মধ্য দিয়া কিভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছেন যে কিভাবে আইছে? হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে। উনি কি একই না সঙ্গে কেউ আছে? উনি তো কইছে উনি একা, উনি তো আর কারোর নাম কইতেছে না, কিন্তু মনে তো হয় না একা আইছে, কারণ বাংলাদেশের তো সিচুয়েশন খুবই খারাপ। ভারত তারে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইছে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ভালো কোনো উদ্দেশ্যে পাঠানো হয় না। নিশ্চয়ই জানে যে ত্রিপুরাতে যে হোটেল টোটেলে থাকতে দিত না, আমরা সবাই ত্রিপুরা থেকে এটা সার্কুলার জারি করছে, এরপরও আইছে নিশ্চয়ই এর কোনো বদ উদ্দেশ্য ছাড়া ভালো উদ্দেশ্যে। এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা থাকার সত্ত্বেও মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, কি মনে হয় মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে? দেখুন, গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না, বিএসএফরা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে, তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে, ওই জায়গাটি তারা ট্রাই করতেছে, ওই জায়গাটি দিয়ে আইতেছে। আমরা বিএসএফ বাইরের জওয়ানদের কমও একটাই কথা যে তারা যতটুকু ডিউটি করতেছে আটটু ভালোভাবে আটটু বেশি করে করুক। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক, বা সর্বত কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে, এটাই আমরা একটা আবেদন। বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ তো এই কোন সময় আইছো? সন্ধ্যার সময় কাটাতার দিয়া মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছে, কি পার করে দিছে? ওই বাংলাদেশ লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা।